আসসালামু আলাইকুম। বাংলাদেশের এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামীকালকে থেকে। তবে একটা জিনিস আলোচনার কিংবা একটা জিনিস আসলে মাথায় ঘুরতেছে যে আসলে কি নাজমুল হোসেন শান্তর এটাই হচ্ছে ক্যাপ্টেন্সির অধ্যায়ের শেষ ম্যাচ? এখানেই কি নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি বলেন এখানেই সমাপ্তি করবেন? কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে যে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিও ছাড়তে যাচ্ছেন। এবং সেই ছাড়াটা তিনি হয়তো এই টেস্টের পরেই ঘোষণা করে দিবেন। এবং কথাটা আসলে কতটা যৌক্তিক বা কতটা সার্থক হবে সেটা আমরা ম্যাচ না শেষ হওয়ার পরে বুঝতে পারব না। রিসেন্টলি বাংলাদেশ টেস্ট দল, ওডিআই দল, টি-20 দল ৩ ফরম্যাটে ৩ জন ক্যাপ্টেন নির্ধারণ করা হয়েছে এবং সেখানে খুবই কাছাকাছি সময় অর্থাৎ এই টেস্ট সিরিজ শুরু হওয়ার মেবি সপ্তাহখানেক আগেই কিন্তু তাকে ওয়ানডে ফরম্যাট থেকে বাদ দেওয়া হয় ক্যাপ্টেন্সি থেকে এবং সেখানে মেহেদী হাসান মিরাজকে ঢুকানো হয়। সো মেহেদী হাসান মিরাজকে ওডিআই ফরম্যাটে হুটহাট করে নাজমুল হোসেন শান্তর ডিসিশনের উপর নিয়ে আসা হয় নাকি নাজমুল হোসেন শান্তকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে ওডিআই ফরম্যাট থেকে বাদ দিয়েই ওডিআই ফরম্যাটে মেহেদী হাসান মিরাজকে ঢুকিয়ে দেওয়া হয়? সেই বিষয়টা আসলে এখন পর্যন্ত খোলাস হয় নাই। এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। তারপরও যেহেতু নাজমুল হোসেন শান্ত যদি এখানে কোনো মনক্ষুণ্ণ থাকে বা তার কাছে এরকম কোনো কিছু বিসিবি যদি না বলে তাকে এভাবে স্যাক করে দেয় তাহলে আসলে এটা হতাশাজনক, একটা আসলেই খুবই বলা যায় যে একটা অযৌক্তিক কাজ করেছে। সো এই বিষয়টা খুলাস না হওয়া পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না। যাই হোক, নাজমুল হোসেন শান্তর যদি একটা শেষ টেস্ট হয় ক্যাপ্টেন্সির, তাহলে আমরা চাইবো যে এই ম্যাচটা জয়লাভ করুক এবং নাজমুল হোসেন শান্ত টেস্টে ক্যাপ্টেন্সি করুক, সেটাও চাইবো। কারণ টেস্টে ক্যাপ্টেন্সির এই মুহূর্তে যোগ্য যদি কাউকে আপনি দেখেন তাহলে নাজমুল হোসেন শান্তকেই আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ফরম্যাটে এই মুহূর্তে যোগ্য। তার ক্যাপ্টেন্সির যে ক্যাপাসিটি, এবিলিটি কিংবা তার ফর্ম সবকিছু বলে যে টেস্টের জন্য নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে পারফেক্ট চয়েস হতে পারেন। সো নাজমুল হোসেন শান্তকে টেস্টের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে না দেওয়া বা টেস্টে থেকে তিনি যদি সরে যেতে চান, বিসিবির উচিত তাকে আবার পূর্ণ বহাল রাখা। যাই হোক, এই বিষয় না হয় পরবর্তীতে দেখা যাবে। তবে এই মুহূর্তে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নাই। কারণ প্রথম টেস্টে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। বৃষ্টি তাদেরকে হারিয়ে দিয়েছে বলবো। কারণ বৃষ্টির কারণেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জ নিতে পারে নাই, সেই সাহসটা দেখাতে পারে নাই। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা বেঁচে যায়। সো বৃষ্টি যখন শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিল, এখন সেকেন্ড টেস্টে কোন টেস্টে যেটা, সেই টেস্টে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? সেই টেস্টে কি জয় নিয়ে ২০২৯ যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেই চ্যাম্পিয়নশিপের জন্য পারফেক্ট সেই পয়েন্টটা নিয়ে আসতে পারবে? বাংলাদেশ এই ম্যাচে হয়তো মেহেদী হাসান মিরাজ উঠতে পারেন সেকেন্ড টেস্টে। এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের জ্বর হয়তো ভালো হয়ে গেছে শোনা যাচ্ছে। এবং মেহেদী হাসান মিরাজ যদি দ্বিতীয় টেস্টে এসে যান তাহলে জাকের আলী অনেক নিশ্চিত বাদ পড়ছেন এবং নিশ্চিত বাদ পড়াটাই উত্তম। কারণ ৪ বোলার নিয়ে আমরা খেলে ফার্স্ট টেস্টে আমরা দেখেছি কি রকম চ্যালেঞ্জের মুখে পড়েছি। সো সেকেন্ড টেস্টে আমরা ৪ বোলার নিয়ে না খেলাই উত্তম, সেখানে ৫টা বোলার রাখাটাই বেটার হবে এবং সেটাই উচিত টিম ম্যানেজমেন্টের করা। সো আগামীকালকে যে টেস্টটা, সেখানে মেহেদী হাসান মিরাজ ইনক্লুড হলে জাকের আলী অনেক বাদ পড়ছেন সেটা সত্য। সেই সাথে পেসারটাকে আমরা চাইবো যে নাহিদ রানাকে বাদ দিয়ে একজন অভিজ্ঞ পেসার ইবাদত হোসেনকে ইনক্লুড করা হোক, তাতে করে ভালো হবে ক্রিকেটের এই টেস্টের জন্য, বাংলাদেশের জন্য। কারণ ইবাদতের বোলিং কিংবা ইবাদতের অভিজ্ঞতা সবকিছুই কাজে লাগবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ যে টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট দলের সেই চিন্তাটা যদি করে, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ এবং ইবাদত হোসেন যদি ইনক্লুড হন, সেখানে জাকের আলী এবং নাহিদ রানা বাদ পড়লে মোটামুটি বলা যায় যে বাংলাদেশ টেস্টে বোলিংটা একটু হলেও একদম পারফেক্ট হবে এবং সেখানে প্রেসার ক্রিয়েট করা যাবে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর। সো এখন দেখা যাক বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জয় নিয়ে আসতে পারে কিনা এই শান্ত বিতর্কের পরে, এবং বাংলাদেশের শান্তের যদি এটা শেষ ম্যাচ হয় তাহলে চাইবো জয়টাও যেন আরো রঙিন হয়।